নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আজকের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর বায়োলজি ক্লাসে তোমাকে স্বাগত জানাই। আমরা বেশ কয়েকদিন ধরে বায়োলজি ক্লাস করছি এবং সেখানে আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কভার করেছি। সেখানে আমরা কোষ তথা সেল চ্যাপ্টারটি যেরকম কভার আপ করেছি, একই রকমভাবে সজীব কোষের রাসায়নিক উপাদান সেই চ্যাপ্টারটিও আমরা কিন্তু কভার করেছি এবং সেই চ্যাপ্টারের একটা পোর্শন ছিল উৎসেচক। আমি দেখবে তোমাদের প্লেলিস্টে উৎসেচক অ্যাড করে দিয়েছি, যেটা আমি ক্লাস 11-এ অলরেডি পুষ্টিতে পড়িয়েছি। থার্ড সেমিস্টারে উৎসেচক সেম জিনিস তোমাদের সেম সিলেবাসে রয়েছে, সেই জন্য আমি নতুন করে আর ভিডিও রেকর্ড করিনি বা নতুন করে কোনো ক্লাস করাইনি। একই জিনিস কতবার বলা হবে, তার থেকে সেই ক্লাসটাকে আমি অ্যাড করে দিয়েছি তোমাদের প্লেলিস্টে। তোমরা একটু দেখে নিও এনজাইম বা উৎসেচকের অংশটা। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করছি বা নতুন চ্যাপ্টার শুরু করছি, যে চ্যাপ্টারটি তোমাদের সকলের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সোজা একটি চ্যাপ্টার, যেটি হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়। না দেখো, আমাদের প্রকৃতিতে শুধু এক ধরনের জীব নেই, বিভিন্ন রকমের জীব আছে। সেটা মানুষ হতে পারে, সেটা ছাগল হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা ছত্রাক হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রোটিস্টা হতে পারে। বিভিন্ন রকমের জীব আমাদের চারপাশে রয়েছে। এবার এই প্রতিটা জীব সম্পর্কে আমাদের জানা এই ক্ষুদ্র জীবনে কিন্তু সম্ভব নয়। প্রতিটা জীব সম্পর্কে বিস্তারিত জানা আমাদের এই ক্ষুদ্র জীবনে সম্ভব নয়। সেই জন্য বিজ্ঞানীরা কি করেছেন, জীবজগৎকে বেশ কিছু রাজ্যে বা বেশ কিছু গোষ্ঠীতে ভাগ করেছেন। তার ফলে কি হয়েছে, আমাদের প্রতিটা জীব সম্পর্কে জানা অত্যন্ত সোজা হয়ে গেছে। এবং আজকের ক্লাসে আমরা সেই ক্লাসিফিকেশন নিয়েই আলোচনা করব। স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে আই থিঙ্ক, তাও আমি একবার একটু চেক করে নিই। দেখা যাচ্ছে? ওকে, চলো। তো তাহলে আমাদের এই যে বিভিন্ন জীবজগৎকে, আমরা জীবজগৎকে যে বিভিন্ন গোষ্ঠীতে বা রাজ্যে ভাগ করছি, সেই নিয়ে কিন্তু বিজ্ঞানীরা অনেক রকমের কিংডম বা গোষ্ঠীতে ভাগ করেছেন। আমরা সেই গোষ্ঠীগুলো নিয়েই আলোচনা করব। তো এই যে প্রকৃতিতে এত রকমের জীব, সেই জীবগুলোকে নিয়ে প্রথমেই বিজ্ঞানীরা যে আমরা যে বলছি মনেরা, আমরা যে বলছি প্রোটিস্টা, সেই কথাগুলো কিন্তু বলেননি। জীবজগতে বিভিন্ন যে ভাগ রয়েছে সেইগুলোকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন। যেমন জীবজগৎকে প্রথম যে ভাগ করেন তিনি হচ্ছেন আমাদের খুবই পরিচিত একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম জীবজগৎকে দুটি গোষ্ঠীতে ভাগ করেন। তিনি সর্বপ্রথম জীবজগৎকে দুটি গোষ্ঠীতে ভাগ করেন, একটি হচ্ছে উদ্ভিদ রাজ্য আর একটি হচ্ছে প্রাণী রাজ্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা কতগুলো রাজ্য পাচ্ছি, আমরা পাচ্ছি দুটো রাজ্য। অর্থাৎ আমরা বলতে পারি টু কিংডম ক্লাসিফিকেশন। দুটো রাজ্যে তিনি সমগ্র জীবজগৎকে ভাগ করলেন, একটি হচ্ছে উদ্ভিদ, একটি হচ্ছে প্রাণী। পরবর্তীকালে দেখা গেল কিছু জীব আছে যারা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য নিয়ে বসে আছে। তারপরে বিজ্ঞানীর আর্নেস্ট হেকেল তিনি আবার এই জীবজগৎকে ভাগ করলেন। দুটো ছিল উদ্ভিদ আর প্রাণী, তিনি আরও একটি অ্যাড করলেন। সেটাকে বললেন কি না, সেটিকে বললেন তিনি আরও একটি যিনি অ্যাড করলেন, তিনি আরেকটি নাম দিলেন প্রোটিস্টা। প্রোটিস্টা কারা না, প্রোটিস্টা হচ্ছে সে, তিনি দেখলেন যে কিছু জীব আছে যাদের মধ্যে আমরা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য পাচ্ছি, তাদের তিনি নাম দিলেন প্রোটিস্টা। তাহলে তখন জীবজগৎ কটা কিংডম হলো না, জীবজগতের থ্রি কিংডম, অর্থাৎ থ্রি কিংডম ক্লাসিফিকেশন আমরা দেখতে পেলাম। কার হাত ধরে? আর্নেস্ট হেকেলের হাত ধরে। তাহলে সর্বপ্রথম দিলেন কে? লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। তারপরে দিলেন আর্নেস্ট হেকেল, যিনি তিন রাজ্য বা থ্রি কিংডম ক্লাসিফিকেশন আমাদের দিলেন। পরবর্তীকালে দেখা গেল যে কিছু জীব আছে যারা না প্রোটিস্টা, না উদ্ভিদ, না প্রাণী। পরবর্তীকালে যেটা এলো সেটা হচ্ছে চার রাজ্য, অর্থাৎ ফোর কিংডম ক্লাসিফিকেশন। অর্থাৎ সেখানে উদ্ভিদ পাচ্ছি, প্রাণী পাচ্ছি, প্রোটিস্টা পাচ্ছি এবং এগুলো ছাড়াও একটা রাজ্য পাচ্ছি, যেটাকে তিনি নাম দিলেন মোনেরা।
মোনেরা মানে বেসিক্যালি তারা যারা অ্যাকচুয়ালি প্রোক্যারিওটস, অ্যাকচুয়ালি যারা ব্যাকটেরিয়া। এবং এই 4 রাজ্য দিলেন কে না বিজ্ঞানী কোপল্যান্ড। তাহলে দেখো আমরা প্রথমেই কিন্তু এই 5 রাজ্য ক্লাসিফিকেশন পাইনি। সবার প্রথমে আমরা পেয়েছি 2 রাজ্য, যেখানে উদ্ভিদ আর প্রাণী রাজ্য পেলাম। তারপরে পেলাম 3 রাজ্য বা 3 কিংডম ক্লাসিফিকেশন, যেটা আর্নেস্ট হেকেল দিলেন। পরবর্তীকালে পেলাম কোপল্যান্ডের 4 কিংডম ক্লাসিফিকেশন। এবং আলটিমেটলি আমরা যেটা আজকে যেটা পড়বো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডম মানে 5 রাজ্য, 5 কিংডম ক্লাসিফিকেশন, অর্থাৎ 5 রাজ্য ক্লাসিফিকেশন। কেন এই 5 রাজ্য ক্লাসিফিকেশন আমাদের গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই 5 রাজ্য ক্লাসিফিকেশন সব থেকে ভালো করে এক্সপ্লেন করে বিবর্তনকে, সব থেকে ভালো করে ফাইলোজেনি বা জাতিজনীগত যে একে অপরের সাথে রিলেশন, সেটাকে সব থেকে ভালো ব্যাখ্যা করে। সেই জন্য এই 5 কিংডম ক্লাসিফিকেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আজও ফলো করা হয়। এবং এই 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়ে গেছিলেন না, এই 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়ে গেছেন বিজ্ঞানী রবার্ট হুইটেকার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই জীবজগৎকে বিভিন্ন কিংডমে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমরা 1 রাজ্য, 2 রাজ্য পেলাম, 3 রাজ্য পেলাম এবং 4 রাজ্য পেলাম। এবং আলটিমেটলি যে ক্লাসিফিকেশনটা পেলাম সেটি হচ্ছে তোমার 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটি কে দিয়েছেন? যেটি দিয়েছেন রবার্ট হুইটেকার। এবং এটি কেন বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি বললাম, যে এখানে এই কিংডম যে এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, সেটা সব থেকে ভালো বিবর্তন বা ইভলিউশনকে এক্সপ্লেন করে, সব থেকে ভালো ফাইলোজেনি বা জাতিজনীগত যে রিলেশন সেটাকে এক্সপ্লেন করে। এবং এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, যেখানে অলরেডি ছিল কি, আমরা পেয়েছিলাম উদ্ভিদ বা প্লান্টস, সেখানে আমরা অলরেডি পেয়েছিলাম অ্যানিমেল বা প্রাণী, আমরা অলরেডি 4 কিংডমে পেয়েছিলাম প্রোটিস্ট বা প্রোটিস্টা, আমরা মোনেরা বা ব্যাকটেরিয়াকেও পেয়েছিলাম। এবং আর একটা আমাদের কিংডম যোগ হয়, যেটা হচ্ছে ফাঞ্জি বা ফাঙ্গি বা ছত্রাক গোষ্ঠী, যেটা 4 কিংডমে উদ্ভিদের মধ্যে অন্তর্গত ছিল, যেটা 3 কিংডমে উদ্ভিদের মধ্যে সেটাকে রাখা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু আরও কিংডম বেড়েছে, অর্থাৎ 6 রাজ্য হয়েছে। কিন্তু আমরা আজও বেশি ফলো করি, বেশি মান্যতা দিই, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন অফ হুইটেকার। ক্লিয়ার? এবার এই যে 5 কিংডম ক্লাসিফিকেশনে কি কি রয়েছে আমরা এবার একটু বুঝে নিই। তো 5 কিংডম ক্লাসিফিকেশনে মোট 5টা রাজ্য রয়েছে। তাহলে সমগ্র জীবজগৎকে আমরা 5টা গোষ্ঠীতে ভাগ করছি, আমরা 5টা রাজ্যে ভাগ করছি। কি কি না, একটি হচ্ছে মোনেরা, মোনেরা মানি হচ্ছে যারা প্রোক্যারিওটস, মানি হচ্ছে যারা ব্যাকটেরিয়া। 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা বা প্রোটিস্ট যারা। 3 নম্বর হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক। 4 নম্বর হচ্ছে প্লান্টস বা প্ল্যান্টি। আর 6 নম্বর হচ্ছে অ্যানিমালিয়া বা অ্যানিমেলস। অর্থাৎ আমরা মোট 5টা গোষ্ঠীতে পাচ্ছি। এবং এই 5টা গোষ্ঠীতে ভাগ কিভাবে হচ্ছে ভালো করে লক্ষ্য করো। রবার্ট হুইটেকার 1969-এ তিনি দিয়েছিলেন, তিনি অর্গানিজমসকে মানে সমগ্র জীবজগৎকে তিনি 2টো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস অনুন্নত, যাদের ক্ষেত্রে আমরা উন্নত নিউক্লিয়াস পাবো না, পাবো নিউক্লিয় পর্দা, না পাবো নিউক্লিয় লাস, না পাবো মাইটোকন্ড্রিয়া, কোনো কোষীয় অঙ্গাণু পাবো, কিচ্ছু না, তারা হচ্ছে প্রোক্যারিওট। অন্যদিকে ইউক্যারিওট মানে যাদের উন্নত নিউক্লিয়াস রয়েছে, যাদের বিভিন্ন কোষীয় অঙ্গাণু রয়েছে তাদের। তো প্রোক্যারিওট এবং ইউক্যারিওট, প্রোক্যারিওটদের তিনি নাম দিলেন মোনেরা। এবং এই প্রোক্যারিওটদের উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি ব্যাকটেরিয়া। ইউক্যারিওটদের 2 ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী, একটা হচ্ছে মাল্টিসেলুলার বা বহুকোষী। ইউনিসেলুলার যারা ইউক্যারিওটস তাদের তিনি বললেন প্রোটিস্টা, অর্থাৎ তারা প্রোটোজোয়া, যেমন অ্যামিবা, যেমন প্যারামেসিয়াম, যেমন ইউগ্লিনা এরা। আর মাল্টিসেলুলার বা বহুকোষী জীবকে আবার 2টো ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে উইথ সেল ওয়াল, অর্থাৎ যারা কোষ প্রাচীর যুক্ত, আর একটা হচ্ছে উইদাউট সেল ওয়াল, অর্থাৎ যে সমস্ত কোষের কোনো রকম কোষ প্রাচীর নেই। অবশ্যই এরা বহুকোষী। এবং এই বহুকোষী যাদের সেল ওয়াল নেই তাদের তিনি বললেন অ্যানিমালিয়া, অর্থাৎ তারা হচ্ছে প্রাণী, অ্যানিমেলস। অন্যদিকে যাদের কোষ প্রাচীর রয়েছে
তাদের আবার দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে ফোটোট্রপিক বা স্বভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজেই বানাতে পারে, আর একটা হচ্ছে হেটেরোট্রপিক বা পরভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজে বানাতে পারে না, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফোটোট্রপস অর্থাৎ যারা সহভোজী তাদের উপর নির্ভরশীল, তাদেরকে তিনি বললেন হেটেরোট্রপস, এবং সেই পুষ্টিটাকে বললেন তিনি হেটেরোট্রপিক নিউট্রিশন। এবং যারা ফোটোট্রপ যারা সহভোজী তাদের বললেন প্ল্যান্টি অর্থাৎ সমস্ত উদ্ভিদ গোষ্ঠী যারা নিজের খাদ্য নিজের বানাতে পারে, আর একটি যারা বাড়াতে পারে না খাবার তারা হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক বা ফাঞ্জি। তাহলে মোট আমরা 5টা রাজ্য পেলাম। কি কি? মোনেরা মানে যারা অ্যাকচুয়ালি প্রোক্যারিওটস, প্রোটিস্টা যারা অ্যাকচুয়ালি ইউনিসেলুলার অর্থাৎ এককোষী ইউক্যারিওটস, এককোষী। মোনেরাটাও এককোষী, বাট মোনেরাটা হচ্ছে এককোষী প্রোক্যারিওটস, বাট প্রোটিস্টারাও এককোষী, বাট দে আর ইউনিসেলুলার বাট ইউক্যারিওট, মাইন্ড ইট। এবং যারা মাল্টিসেলুলার যারা বহুকোষী তাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি প্ল্যান্টি, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া অর্থাৎ সমস্ত উদ্ভিদ, সমস্ত ফাঙ্গি এবং সমস্ত যারা অ্যানিমেলিয়া মানে প্রাণী তারা হচ্ছে বহুকোষী। এককোষী এক্সেপশন ইজ অলওয়েজ দ্যার, এবং এককোষী ফাঞ্জি হচ্ছে যেমন ইস্ট, তারা এককোষী, বাট মেজরিটি দে আর মাল্টিসেলুলার অর্থাৎ বহুকোষী। এখন প্রশ্ন হচ্ছে কিসের উপর ভিত্তি করে রবার্ট হুইটেকার এই ভাগটা করলেন? না, বেশ কিছু বিষয়ের উপর তিনি ভিত্তি করে এই ভাগটা করেছিলেন। কি কি বিষয়? 1 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে কোষের গঠনগত জটিলতা, অর্থাৎ ওই যে বললাম যে নিউক্লিয়াস আছে না নেই, কোষীয় অঙ্গাণু আছে না নেই, সেটার উপর ভিত্তি করে তিনি প্রোক্যারিওটস না ইউক্যারিওটস ভাগ করলেন। 2 নাম্বার হচ্ছে দেহ গঠনের জটিলতা, অর্থাৎ তারা এককোষী নাকি বহুকোষী, ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার, তার উপর ভিত্তি করে। 3 নাম্বার হচ্ছে পুষ্টি পদ্ধতি। দেখো বেশ কিছু বিষয়ের উপর তিনি ভাগ করেছেন। পুষ্টি পদ্ধতি অর্থাৎ তারা হেটেরোট্রপস নাকি ফোটোট্রপস। হেটেরোট্রপস মানে হচ্ছে তারা স্বভোজী নয় পরভোজী, অর্থাৎ অন্যের মানে তৈরি করা খাবার খেয়ে বেঁচে থাকে, যেমন আমরা হচ্ছে হেটেরোট্রপস। আমরা নিজের খাদ্য নিজে বানাতে পারি না। নিজের খাদ্য মানে এই নয় যে বাড়িতে মা রান্না করে দিচ্ছেন সেটা না। যেমন উদ্ভিদ মাটি থেকে জল এবং বাতাস থেকে CO2 নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার বানাচ্ছে, সেরকম আমরা পারি না, সেই জন্য উই আর হেটেরোট্রপস। বাট অল প্লান্টস, মেনলি গ্রিন প্লান্টস, দে আর ফোটোট্রপস, রাইট? এছাড়া আর কি বিষয়বস্তু রয়েছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং জাতিজনিগত সম্বন্ধ, বিবর্তন, এই বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব করে তিনি জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেছেন। কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি, রাইট? তো একে একে আমরা একটু যদি বৈশিষ্ট্যগুলো দেখে নিই। 1 নাম্বার যেটা ছিল রাজ্য সেটা হচ্ছে মোনেরা। কি কি? যেমন এরা হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে সেক্ষেত্রে আমরা নিউক্লিয়াস উন্নত পাবো, তাদের কোনো রকম কোষীয় অঙ্গাণু পাবো না। 2 নাম্বার কোষ প্রাচীর বর্তমান, যা সাধারণত সেলুলোজবিহীন, অর্থাৎ মোনেরা মানেই তুমি কাকে মনে রাখবে? মোনেরা মানেই তুমি মনে রাখবে ব্যাকটেরিয়াকে। এবং ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর থাকে সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান, এটা খেয়াল রেখো, পেপটাইডোগ্লাইক্যান। তাহলে মোনেরাদের যে কোষ প্রাচীর সেটা সেলুলোজবিহীন, বাট কি থাকে সেখানে থাকে পেপটাইডোগ্লাইক্যান, যেটা হচ্ছে একটা হেটারোপলিস্যাকারাইড, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস অসংগঠিত এবং অর্থাৎ আদি প্রকৃতির, এবং নিউক্লিয় পর্দা অনুপস্থিত, অর্থাৎ নিউক্লিয় পর্দা থাকে না। 4 নাম্বার সাইটোপ্লাজমিক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত, অর্থাৎ কোনো রকম কোষীয় অঙ্গাণু থাকে না, তবে পর্দাবিহীন রাইবোজোম এবং ক্রোমাটোফোর উপস্থিত। কারণ আমরা জানি রাইবোজোম হচ্ছে বাবা লোকনাথের মতো সমস্ত রকমের কোষীয় অঙ্গাণুতে থাকে, কারণ সে প্রোটিন তৈরি করে। 5 নাম্বার প্রজনন বস্তু DNA, বাট দে আর হিস্টোনবিহীন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোনেরাদের একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার, প্রোক্যারিওটদের একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার, তাদের যে ডিএনএতে আমরা দেখব হিস্টোন প্রোটিন থাকে না, শুধুমাত্র নন হিস্টোন প্রোটিন থাকে। বাট অল ইউক্যারিওটস, সমস্ত ইউক্যারিওটসদের কিন্তু হিস্টোন এবং নন হিস্টোন উভয় প্রোটিন থাকে ডিএনএতে। প্লিজ মাইন্ড ইট। 6 নাম্বার পুষ্টি পদ্ধতি হচ্ছে পরভোজী বা সহভোজী। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা নিজের খাদ্য নিজে বানাতে পারে, যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, তারা হচ্ছে তোমার নিজের খাদ্য নিজেই বানাতে পারে, তো সহভোজী। এবং অনেক সদস্যই বাস্তুতন্ত্রে বিয়োজক বা বিয়োজনে সাহায্য করে, ডিকম্পোজার বা রূপান্তরকের ভূমিকা পালন করে। অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা কাকে মনে রাখবো? মোনেরার উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো, একদম জল করছে উদাহরণ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। মোনেরার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কি? ব্যাকটেরিয়া। তাহলে ফার্স্ট যে রাজ্যতে তিনি ভাগ করলেন সেটা হচ্ছে মোনেরা। মোনেরা সম্বন্ধে কোনো ডাউট, কোনো কোশ্চেন্স থাকলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও।
নেক্সট 2 নাম্বার যে রাজ্যতে তিনি ভাগ করলেন সমগ্র জীবজগৎকে সেটি হচ্ছে প্রোটিস্টা বা প্রোটোজোয়া। প্রোটিস্টা এবং মোনেরা উভয়ই এককোষী, বাট প্রোটিস্টারা হচ্ছে ইউক্যারিওট। মানে যেরকম কি মোনেরাদেরও একতলা ঘর, প্রোটিস্টাদেরও একতলা ঘর, কিন্তু মোনেরাদের যে একতলা ঘর সেটা অনুন্নত, সেটা খড়ের চাল, সেটা মাটির মেঝে। বাট প্রোটিস্টা তাদেরও একতলা ঘর, কিন্তু ঘরের একদম টাইলস বসানো, ঘরে এসি আছে, উন্নত, কিন্তু উভয়েরই একতলা ঘর, সেরকম আর কি। 2 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস সংগঠিত, অর্থাৎ উন্নত নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা পাবো, নিউক্লিয় লাশ পাবো, পর্দাবৃত কোষীয় অঙ্গাণু সবই থাকে, সেলুলোযুক্ত কোষ প্রাচীর থাকতেও পারে নাও পারে, পুষ্টি সহভোজী, পরভোজী বা মিথ্যজীবীয় হয়। মিথ্যজীবীয় মানে হচ্ছে তারা মিউচুয়ালিজম করে, অর্থাৎ দুটো জীব একসাথে থাকবে, উভয় অপরকে পুষ্টি দেবে, সাহায্য করবে এবং উভয়ই বেঁচে থাকবে। যেমন সেই রাইজোবিয়াম আর তোমার মটর গাছ, সিম্মগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি আর কি সেরকম। যেমন এখানে বেশ কিছু প্রোটিস্টার ছবি দেখো আছে, প্যারামেসিয়াম, এটা হচ্ছে অ্যামিবা, ইউগ্লিনা, ক্লামাইডোমোনাস। হ্যাঁ, এগুলো অবশ্য ক্লামাইডোমোনাসকে অনেক সময় শৈবালও বলা হয়, উদ্ভিদ অ্যাকচুয়ালি। তো প্রোটিস্টার উদাহরণ কিন্তু যেমন এটা হচ্ছে অ্যামিবা, এটা যেমন হচ্ছে ইউগ্লিনা, এটা হচ্ছে প্যারামেসিয়াম, এগুলো খেয়াল রেখো। নেক্সট হচ্ছে ফাঙ্গি বা যেটাকে আমরা বলছি ছত্রাক। ফাঙ্গি বা ছত্রাক, এদের কি কি ক্যারেক্টারিস্টিক দেখতে হবে? দেখো তোমাদের এই বর্ষাকালে এরকম ব্যাঙের ছাতা, আমরা যেগুলোকে বলি ব্যাঙের ছাতা দেখতে পাই, আমরা বিভিন্ন মাশরুম দেখতে পাই, যেগুলোকে আমাদের এখানে লোকাল ভাষায় বলে ফল ছাতা, ফল ছাতা। এবং আমি পার্সোনালি শীতকালে একটা মাশরুমের চাষ করি, সেটি হচ্ছে তোমার প্লিরোটা স্যাজোর কাজু, যেটাকে বলা হয় ঝিনুক ছাতু। এবং তোমরা যদি এই চ্যানেলের পোস্ট সেকশনে দেখতে মানে পরপর দেখতে থাকো আর কি, তাহলে তুমি দেখবে যে আমি একবার মাশরুম চাষ করেছিলাম এবং মাশরুম কী হারে ফলন হয়েছিল। হ্যাঁ, আমার সময় হয়ে ওঠে না, বাট আমি একবার করেছিলাম, আমি 2বার করেছিলাম এই নিয়ে, তো বেশ 2বারই ভালো রকম ফলন হয়েছিল, তো তোমরা দেখতে পারো সেখানে। তো এই যে মাশরুম, এই যে ছত্রাক, এই যে ব্যাঙের ছাতা, প্রত্যেকেই কিন্তু দে অল, তারা ইনক্লুডেড হচ্ছে কোথায়? ফাঙ্গিতে, অর্থাৎ ছত্রাক রাজ্যে। তাদের কি কি বৈশিষ্ট্য? 1 নাম্বার ইউক্যারিওটিক জীব, মানে তাদের উন্নত নিউক্লিয়াস এবং অনুসূত্র বা হাইপি থাকে, মাইসেলিয়াম। আমরা এই যে দেখতে পাচ্ছি ছাতার মতো অংশ, এটাকে যদি আমরা সেকশন করি এরকম অসংখ্য সরু সরু সুতোর মতো অংশ দেখতে পাবো, এবং সেই সরু সরু সুতোর মতো অংশগুলো নিয়েই অ্যাকচুয়ালি তারা এরকম ফ্রুট বডি তৈরি করেছে। আমরা যে ছত্রাকটাকে দেখছি তারা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কীরকম? এই সরু সরু অনুসূত্রাকার অংশগুলো নিয়েই, দিয়ে আমরা দেখতে পাচ্ছি এরকম, আমরা যে ব্যাঙের ছাতা মানে আমরা যে ফল ছাতার যে এরকম যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা এরকম অসংখ্য অনুসূত্র নিয়ে তৈরি হয়েছে। এবং এই অনুসূত্রগুলোকে আমরা কি বলছি? অনুসূত্রগুলোকে আমরা বলছি হাইফি, সরু সরু সুতোর মতো অংশ। এবং কোষের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। তাহলে দেখো, উদ্ভিদের কোষ প্রাচীর আমরা জানি সেলুলোজ নির্মিত, ব্যাকটেরিয়ার বা মোনেরার কোষ প্রাচীর দেখলাম তোমার পেপটাইডোগ্লাইকান নির্মিত, অন্যদিকে ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু কাইটিন নির্মিত। খেয়াল রেখো, এরা ক্লোরোফিল বিহীন হয়, যার জন্য এরা পরভোজী, এরা নিজের খাদ্য নিজে বানাতে পারে না, এরা পরভোজী পুষ্টি সম্পন্ন জীব। এরা প্রধানত মৃতজীবী, মৃতজীবী মানে যারা মৃত বস্তুর উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। কিছু হয় পরজীবী, কিছু সদস্য পরাশ্রয়ী এবং মিথ্যজীবীও হয়। এদের বিভিন্ন রকমের যৌন অযৌন রেণু অর্থাৎ স্পোরের মাধ্যমে এরা জনন সম্পন্ন করে। এদের খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন, অর্থাৎ এদের যে স্টোর প্রোডাক্ট, যেমন প্রাণীরা গ্লাইকোজেন সঞ্চিত করে, সেরকম ছত্রাকও করে। এবং ছত্রাক হচ্ছে যাদের হার্টের পেশেন্ট, যাদের হার্টের সমস্যা রয়েছে, ছত্রাক কিন্তু হচ্ছে একটা খুব ভালো খাবার তাদের জন্য। ছত্রাক মিন্স মাশরুম, যে কোনো ছত্রাক নয়, তুমি দেখতে পেলে আর খেয়ে নিলে বিষাক্ত হয়, পয়জনাস হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য বি কেয়ারফুল। যে কোনো ব্যাঙের ছাতা দেখলাম আর খেয়ে ফেললাম, বা মাশরুমের মতো কাউকে দেখলাম খেয়ে ফেললাম না, আগে জাস্টিফাই করা উচিত যে সেটা আদৌ এডিবল কিনা, সেটা আদৌ গ্রহণযোগ্য কিনা। নেক্সট যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্টি, বা যেটাকে আমরা বলছি উদ্ভিদ রাজ্য। এরা ডেফিনেটলি এরা বহুকোষী ইউক্যারিওট, এদের কোষের প্রাচীর সেলুলোজ থাকে, প্লাস্টিক তো থাকেই, বড় ভ্যাকুওল থাকে। ভ্যাকুওল মানে আমরা যদি একটা উদ্ভিদ কোষ দেখি, কোষের দেখবো মেজরিটি জায়গা জুড়ে একটা বড় কোষ গহ্বর রয়েছে এবং এটার নিউক্লিয়াস রয়েছে। কোষ গহ্বরটাকে আমরা বলছি ভ্যাকুওল। যেমন কোষ গহ্বরের যে আবরণ থাকে, বলো তোমরা কোষ চ্যাপ্টার যদি পড়ে আসো তাহলে তো বলা উচিত, কোষ গহ্বরের বা ভ্যাকুওলের আবরণের নাম কি? আমাকে কমেন্ট সেকশনে লেখো। কোষ গহ্বর বা ভ্যাকুওলের আবরণের নাম কি? আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। পুষ্টি অবশ্যই সহভোজী এবং এরা উৎপাদকের ভূমিকা পালন করে, কারণ উদ্ভিদরাই মেজরিটি খাদ্য বানায়। এছাড়া যেটা রয়েছে অ্যানিম্যালিয়া, মানে সমস্ত প্রাণী রাজ্য। প্রাণী রাজ্যে আমরা কাদেরকে ফেলবো না? এরা হচ্ছে বহুকোষী ইউক্যারিওটিক জীব, কোষে মাইটোকন্ড্রিয়া বর্তমান, এরা উদ্দীপনায় সারা দেয়, এদের বৃদ্ধি হয় এবং এরা পরভোজী পুষ্টি সম্পন্ন, কারণ এরা নিজের খাদ্য নিজে বানাতে পারে এবং এদের কি থাকে না? কোষ প্রাচীর, কোষ প্রাচীর অনুপস্থিত।
আমাদের কোষ প্রাচীর অনুপস্থিত থাকে না। যদি কোষ প্রাচীর থাকতো ভয়ঙ্কর হয়ে যেত, উদ্ভিদের মতো একই জায়গায় আমরা রয়ে যেতাম, আমরা আর এখানে ওখানে মুভ করতে পারতাম না, অর্থাৎ আমরা গমন করতে পারতাম না। অর্থাৎ রবার্ট হুইটেকার তিনি জীবজগৎকে মোট 5টা রাজ্যে ভাগ করেছেন মোট: মোনেরা, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, ফাঙ্গি। এবং এই 5টা কিংডমের প্রতিটার বৈশিষ্ট্য কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে, এবং এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস কেন করলেন সেটা যেমন বোঝা জরুরি, এবং এটাই কেন বেশি গুরুত্বপূর্ণ সেটাও আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ডেফিনেটলি ক্লাসগুলো দেখে নাও। আজকে এই ছোট্ট ক্লাসটা এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, বারবার বলছি, আবারও বলছি, চ্যানেলে যদি একদম প্রথম হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করো, এগুলোতে কোনো কঞ্জুসির কোনো জায়গা নেই। এবং হ্যাঁ, কোনো রকম যদি ডাউট থাকে, কোনো রকম যদি প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাদের এই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার প্রশ্ন বা তোমার জিজ্ঞাসা জানাতে পারো। চলো আজকে এখানেই রাখছি, টাটা।